আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিড ওয়ার্ল্ড। আমাদের ডিমের হ্যাচিং এর টাইম হয়ে আসে, এই জন্য আজকে স্যাটার থেকে হ্যাচারে ডিম নিয়ে যাবো। স্যাটারের ভিতরে এখন 2 ট্রে ডিম দেওয়া আছে, 2টা ট্রেই হাফ হাফ করা। এখানে আবার একটা ট্রের ভিতরে আছে জাইন্ট কোয়েলের ডিম, ওইগুলো আগামী সপ্তাহে ফুইটা বের হবে। এই সপ্তাহে যেগুলো ফুইটা বের হবে ওইগুলো এখন নিয়ে যাবো। এখানে 40-45টার মতো ডিম দেওয়া আছে, আশা করতেছি এখানে বেশিরভাগই ডিম ফুটবে। সামনে যে একটা লাইন আলাদা করে রাখছি ওইটা হয়তো ফুটবে না। আগে যেহেতু 3 দিন পর পর মেশিনে ডিম দিতাম, এই জন্য 3 দিন পর পর হ্যাচিং হইতো। এখন হ্যাচিংটা একটু কমে আসছে, আর ডিমও এখন আস্তে আস্তে একটা ট্রে বা 2 ট্রে হইলে তারপর বসানোর চেষ্টা করি। স্যাটারটা অনেকদিন ধরে অফ করে রাখছিলাম যেহেতু হ্যাচিং হচ্ছিল না। এখন আজকে আবার স্যাটারটা রেডি করা শুরু করছি। আজকে চটের বস্তাটাও অনেকদিন ধরে রোদের ভিতর দিয়ে আসছিলাম, যাতে কোনো রকম জীবাণু জানুস থাকলে রোদে নষ্ট হয়ে যেতে পারে। চটের বস্তাটার ভিতর হালকা পাতলা ময়লা আছে, তবে রোদে দেওয়ার কারণে আশা করি ওইরকম কোনো সমস্যা হওয়ার কথাও না। স্যাটারটা অনেকদিন ধরে বন্ধ ছিল, এই জন্য এখন আস্তে আস্তে এটা রেডি করতেছি। আর যে হিউমিডিটি কন্ট্রোলারটা ছিল এটাও বাইর করে রাখছিলাম, যাতে পানি ওইখান থেকে না পড়ে মেশিনটা ভেজা না থাকে। এই মিস মেকারটা অনেকটাই সস্তা, এটা 80-100 টাকা দিয়ে পাওয়া যায়। আর একটা মাইক্রো এসবি চার্জার দিয়ে এটা খুব সহজেই চলে। যারা ছোট মেশিন বানান তারা এসটিসি কন্ট্রোলারটা দিয়ে এটা দিয়ে খুব সহজে হিউমিডিটি কন্ট্রোল, টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন। স্যাটারের লাইটটা অনেকদিন ধরে খোলা ছিল, যেহেতু মেশিনটা অফ ছিল। আর 60 ওয়াটের লাইটটা আমি দিনের বেলা বাচ্চাগুলোর জন্য লাগাই রাখতাম। এই মেশিনে 60 ওয়াটের বাল্ব দিলে মোটামুটি টেম্পারেচার খুব ঠিকঠাক মতোই হয়। 100 ওয়াট দিলে একটু ওভারহিট হয়ে যায়। লাইটটা লাগানোর পর মাঝখানে একটা স্টিক লাগাই দিছি, যেটার উপর সেন্সার গুলো রাখার জন্য রাখি মূলত। মেশিনের ভিতর 2টা লাইট লাগানোর পয়েন্ট রাখছিলাম প্রথমে আমি, তবে আগে যেহেতু ছোট ছিল একটা ছিল, এরপর 2টা লাগাইছি। এখন 2টা লাগে না, একটা দিলেই চলে। সবকিছু ঠিকঠাক মতো লাগানোর পর মেশিনটা অন করে দেখলাম সবকিছু ঠিকঠাক মতো চলতেছিল। হিউমিডিটি মেকারটা প্রথমে দেখে ভয় পাইছিলাম, হয়তো চালানোর পর কিছুক্ষণ মিস্ট মেকার থেকে ধোঁয়া বের হচ্ছিল না। এটা মূলত একটা স্টিকের উপর থেকে পানি থেকে চলে। স্টিকটা একটু শুকিয়ে যাওয়ার কারণে প্রথমে ধোঁয়া বের হয় নাই, পরে আবার স্টিকটা খুইলে আমি ভিজাই দেওয়ার পর আস্তে আস্তে আবার মিস্ট মেকার থেকেও ধোঁয়া বের হওয়া শুরু করছে। এখানে মোটামুটি 45-50 পিসের মতো ডিম আছে। এই ডিমগুলোর ভিতর বেশিরভাগই আশা করতেছি ফুইটা বের হবে। আগের ব্যাচও আমাদের মাত্র 3 থেকে 4টা ডিম নষ্ট হয়েছিল, বাকি সবগুলো ডিম থেকে বাচ্চা ফুইটা বের হয়েছিল। এবারও কিং কোয়েল ডিম ওই রকম ছিল না, মাত্র 3-4 পিসের মতো আছে এখানে। আর যে পরের ব্যাচে যে হ্যাচটা হবে আগামী সপ্তাহে, ওইটার ভিতরে হয়তো আমাদের জাইন্ট কোয়েলের বাচ্চাও ফুইটা বের হওয়ার চান্স আছে। দেখা যাক আমরা জাইন্ট কোয়েল থেকে বাচ্চা পাই কিনা। ওইখানে মোটামুটি 10টা ডিমের ভিতর আমি ক্যান্ডেলিং করে দেখছি, ওইটার ভিতর 9টার ভিতরই ভ্রূণ আসছে। ডিমগুলো নতুন ছিল, প্রথমবার ডিম দিছিল। একটা ডিম ক্র্যাক ছিল, ওই জন্য ওইটার ভিতর ভ্রূণ আসে নাই। আশা করতেছি সবগুলো ফুটবে ডিম। আমার যে নতুন সাদা কোয়েলগুলো আছে ওইগুলো ডিম দেওয়া শুরু করছে। এখন ডেলি 2-4-5টা করে পাচ্ছি, আস্তে আস্তে ওইগুলো বাড়বে। এখন যে ডিমগুলো ফোটাই ওইগুলোর ভিতর সবগুলা প্রায় সাদা বাচ্চাই বের হয়। মাঝে মধ্যে 2-4টা হয়তো কালো বাচ্চা বের হয়, বাকি সবই সাদা বাচ্চা বের হয়। এই পাশে যে আলাদা ডিমগুলো রাখছি ওইগুলো ফোটার চান্সটা একটু কম, এই জন্য ওইগুলো আলাদা রাখছি। আমি প্রথমে ক্যান্ডেলিং করে দেখছিলাম, ওইগুলোতে হয়তো বাচ্চা নাও হইতে পারে। এই হ্যাচারটার ভিতর আশা করি 200-250 ডিম একসাথে হ্যাচ করা যাবে। আমি এরকম কখনো হ্যাচ করাই নাই, সবসময় 40-50টা এরকম হ্যাচ করাইছি। আর যে হিউমিডিটি কন্ট্রোলারটা ছিল এটার ভিতর প্রথমে পানি স্প্রে করে দিছিলাম, আর দেখলাম যে ভিতরে পানি ওইরকম বেশি নাই, এই জন্য নতুন করে পানিও রিফিল করে দিচ্ছিলাম। আর চটের বস্তাটা সব কোনায় কোনায় একটু ভিজিয়ে দিচ্ছিলাম। হিউমিডিটি মেকারটা মাঝে মধ্যে পুরোপুরি 70-এর মতো টেম্পারেচার এই হিউমিডিটি নিতে পারে না, এই জন্য একটু পানিও দিয়ে ভিজিয়ে রাখি চটের বস্তাগুলো। পানি স্প্রে করার বোতলটার ভিতরে ওইরকম পানিও ছিল না, এই জন্য আবার রিফিল করতে গেছি। প্রথমে যেগুলো ছিল ওইগুলো তো বক্সে দিয়ে দিছি, বক্সে ওইরকম তাও হয় নাই, আরো মোটামুটি হাফ লিটার মতো পানি লাগতো। এখন ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডা পড়া শুরু হয়েছে, রাতের বেলা প্রচুর ঠান্ডা পড়ে, আর দিনে আবার কিন্তু প্রচুর গরম পড়ে। এই সময় বাচ্চা ব্রুডিং করা একটু ঝামেলা হয়, তবে আমি যেহেতু সবসময় ব্রুডিং করি আমার ওইরকম প্রবলেম হয় না। শীতকালে হিউমিডিটি কন্ট্রোল করা একটু টাফ হয়ে যায়, তখন একটু বেশি পানি লাগে। এই মেশিনটার ভিতর পুরা যে বক্সটা ছিল ওইটার ভিতর প্রথমে কিছু পানি দিছিলাম, এরপর এই বোতলটার বেশিরভাগ পানিটাই দিয়ে দিছি। কিছুক্ষণ পরে এসে আমি চেক করছিলাম, তারপরও দেখলাম যে হিউমিডিটি কন্ট্রোল হচ্ছিল না, এই জন্য চটের বস্তার উপর আমি আবার প্রচুর পরিমাণে পানি দিয়ে দিছি। অবশ্য যখন আমি পানি দিছিলাম তখন স্প্রেও করিয়া দিছিলাম। স্প্রে করার কারণে সেন্সারের ভিতর হালকা হয়তো পানি পড়ছে, এই জন্য কিছুক্ষণ কন্ট্রোলে ছিল। পানি স্প্রে কইরা সবকিছু ঠিকঠাক মতো চেক করার পর মেশিনটা অফ কইরা দিছি। এখানে আশা করতেছি 48 ঘন্টার ভিতরই বাচ্চাগুলো ফুইটা বের হবে। সবগুলা ফুটলে ওইগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করবো। আমার ভিডিওগুলো যারা দেখেন মোটামুটি 90% সাবস্ক্রাইব করেন না, প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর এইগুলোর ভিতর হচ্ছে আমাদের কিং কোয়েল, আর এই পাশে হচ্ছে এর আগের ব্যাচে যে নর্মাল সাদা কোয়েলগুলো ছিল এখানের বাচ্চাগুলা। এখানে কয়েকটা কিং কোয়েলের বাচ্চা আছে, এগুলো হচ্ছে 2 ব্যাচের মূলত এখানে মিক্স করা আছে। কিছু হচ্ছে বড়, কিছু হচ্ছে ছোট। এইগুলা হচ্ছে ছোটগুলা হচ্ছে প্রায় কিছুদিন আগে ফুটছিল, 1 সপ্তাহের মতো হয়েছে। আর বড়গুলা মোটামুটি 10-12 দিনের মতো হয়ে গেছে। এগুলোর ভিতরেও কিছু কিং কোয়েলের বাচ্চা আছে, এই যে ছোটগুলো হচ্ছে কিং কোয়েলের বাচ্চা। আর এই পাখিগুলোর ডিমে আসা শুরু হয়েছে, কিছু 3টা 4টা 5টা করে প্রতিদিন ডিম পাচ্ছি এগুলা থেকে। আর এই পাশে যে সাদা কোয়েলগুলো আছে এগুলোর ডিম থেকেই তো বাচ্চাগুলো আমরা প্রতিদিন পাচ্ছি।